আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নমস্কার, আবারও আরেকবার স্বাগত করছি আপনাদের নিউজ নাওর পর্দায়। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। এবার কিন্তু সরাসরি আলোচনায় যাব উত্তর পূর্বাঞ্চল এমনকি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসামের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হলো বৃহস্পতিবার। আসামে 126টি আসনে ভোট গ্রহণ হয়, যেখানে প্রায় 2.5 কোটিরও বেশি ভোটার প্রয়োগ করে তাদের ভোটাধিকার। এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 722 জন প্রার্থী। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী আসামে ভোটের হার 85%-এরও বেশি। আসামে মূল প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ, যেখানে এর মূল প্রতিদ্বন্দ্বী হলো কংগ্রেস। 126 আসন বিশিষ্ট আসাম বিধানসভার গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দখলে ছিল 67টি আসন। এই ক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের সহযোগী আসাম গণপরিষদের রয়েছে 10টি আসন। এবারে নির্বাচনে উচ্চ ভোটের হার কি সরকার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে? সার্বিক বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ শঙ্করদের সঙ্গে। তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তার সাথে কথা বলবো। তিনি কিন্তু একসময় ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলও ছিলেন। এবার তার সাথে কথা বলবো। নমস্কার স্যার, কেমন আছেন? নমস্কার। নমস্কার, ভালো আছি মীনাক্ষী। আপনাকে স্বাগত আমাদের পর্দায়। এবার প্রথমেই যা জানতে চাইবো যে উত্তর পূর্বাঞ্চল এমনকি জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আসামের বিধানসভা নির্বাচন। এবারে নির্বাচনে বিজেপির মূল এজেন্ডাটা কি? দেখুন, হিন্দিতে তো বলে সবকা বিকাশ সবকে সাথ। আমি বলি দেশ, দশ এবং বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক উন্নয়ন। দেখুন, 2014 আগে সবকিছু বঙ্গাইগাঁও এসে থেমে যেত। বঙ্গাইগাঁও পর্যন্তই ওই রেল লাইন, তারপরে মিটার গজ, তারপরে ব্রডগেজ হলো, তাও সিঙ্গেল লাইন। এই সব হতে হতে কিন্তু আমাদের 2018 নাগাদ ওয়েট করতে হয়েছে গুয়াহাটি থেকে শিলং হয়ে আমাদের আসামেরই বরাক ভ্যালিতে যেতে। বৃষ্টির 3 মাস আমরা প্রাণ হাতে করে যেতাম। আমাদের ব্রডগেজ লাইন ছিল না, ব্রডগেজ লাইন বন্ধ ছিল প্রায় 6 বছর ধরে। ওটা চলছেই। অনেক মানুষ মারা গেছে এই ট্রাক আর বাসের এই এই লাইনে। তো সবকিছু দেখুন, আমরা উন্নয়ন এবং সার্বিক উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি, মেন লাইন ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে চলা। যেটা আজকে ভোপালে হচ্ছে, বম্বেতে হচ্ছে, ওটার জন্য আমাদের 50 বছর অপেক্ষা করতে হতো। আমি বলছি না ডাবল ইঞ্জিন হয়ে যাওয়ার পর আমরা আকাশে উঠছি, কিন্তু ডাবল ইঞ্জিন যে হয়েছে সেটা আমরা বুঝতে পারছি আজকের দিনে। এটাই সামগ্রিক উন্নয়ন, এবং এই উন্নয়নের ধারাকে অবিশ্রুতভাবে চালিয়ে নিয়ে যাওয়ার যে অঙ্গীকার, আমার মনে হয় আমি একজন ন্যাশনালিস্ট ভোটার হিসেবে বিজেপির এই প্রমিসটাকে আমি সবচেয়ে বড় করে দিচ্ছি। একদম। আসলে এখনকার সময় যে সমস্যাটা দেখা যাচ্ছে যে বরাবরই কিন্তু যে অনুপ্রবেশ একটি সমস্যা উত্তর পূর্বাঞ্চল এমনকি আসামেও। তবে এই ক্ষেত্রে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দল কংগ্রেসের। আপনার এই বিষয়ে কি প্রতিক্রিয়া? দেখুন, অনুপ্রবেশ তো নির্দিষ্ট একটা জাতিগোষ্ঠী করে। এখন সেই জাতিগোষ্ঠীর আপনি যদি একটা নাম দেন, এটা হীনতাবাচক নয়, বরং আমি বলবো এটা একটা আইডেন্টিফাইবল নেম। আজকে বার্মার থেকে যখন আসছে, আপনি ওদের কিন্তু রোহিঙ্গিয়াই বলছেন, বার্মিজ বলছেন না। তো ওদের রোহিঙ্গিয়া বললে আপনার গায়ে কেন লাগবে ভাই? আজকে যাদেরকে অনুপ্রবেশ হিসাবে চিহ্নিত করা হচ্ছে, দেখুন আসামে অনুপ্রবেশের ব্যাপারটা একটু অন্যভাবে। আপনারা জানেন 78 থেকে এখানে সার্বিক একটা অনেক বড় একটা আন্দোলন হয়েছে, আসাম আন্দোলন নামে অভিহিত হয়, যার ফলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, নাগরিকত্ব আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখন দেখুন, আমরা 1971 অব্দি যা অনুপ্রবেশ হয়েছে তার একটা আইনি সমাধান বের করা গেছে, সবাই মানুন আর নাই মানুন। কিন্তু 1971 এর পরে যে অনুপ্রবেশগুলো হচ্ছে,
এখানে দেখা গেছে একটা বিশেষ একটা জাতিগোষ্ঠীর অনুপ্রবেশটাই বেশি। এটা আমার আপনার কথা নয়, এটা পরিসংখ্যানের কথা। এবং এদের পেছনে এখন জানা যাচ্ছে যে এরা আসাম তথা নর্থ ইস্ট রিজিয়নের যে ডেমোগ্রাফিক আইডেন্টিটি আছে ওটাকে ওরা মানে নিশ্চিহ্ন করে এটা একটা নতুন ডেমোগ্রাফিক আইডিয়া দিতে চায়, ডেমোগ্রাফিক পরিচয় দিতে চায়। কয়েকদিন আগে তো বাংলাদেশে ওরা খোলাখুলি বলেছে চিকেন নেক কেটে দাও, আমরা কি বলে গজায়তুল হিন্দ নাকি গাজরটা আমি ঠিক জানি না ভাই, ওইটা বানাবে, ভারতবর্ষ পুরোটা বদলে দেবে। তো ওই জাতিগোষ্ঠী নিজেদের মিয়া বলে পরিচয় দেয়। এদেরকে আজকে যদি হিমন্ত বিশ্ব শর্মার সেই সাহস আছে মিয়া বলে সারা দেশকে জানানোর, এতে ভুলটা কোথায় আমি তো বুঝতে পারছি না। আমার নাম সিদ্ধার্থ, আমি একটা চোর, আপনারা সবাই আমাকে সিদ্ধার্থ বলে বলেন, চোর বলে কেউ সম্বোধন করছেন না। আজকে যদি কারো শেষ ক্ষমতা থাকে যে না না এই সিদ্ধার্থ একটা চোর, এটা একটা চোর, চোরকে চোর বলতে কি বাধা কোথায় আছে? আমি তো এটাকে এইভাবেই দেখি। ওরা নিজেকে মিয়া বলেই সম্বোধন করে। ওদেরকে আপনি জিজ্ঞেস করবেন আপনি কি বাঙালি, ও বলবেন না আমি বাঙালি না, আমি মিয়া। এর মধ্যে কোনো লুকোছবির কোনো ব্যাপার নেই। আপনি বরাবরিতে এই জিনিসটা পাবেন না, আপনি ব্রহ্মপুত্র ভেরিতে এই জিনিসটা পাবেন। একটা স্পেশাল জাতি গোষ্ঠী নিজের ধার্মিক পরিচয়কে উঁচু মর্যাদা দিয়ে নিজেদের মিয়া বলেই পরিচয় দেয়। বেশ বলেছেন আপনি। কিছুদিন আগে আমাদের কাছে এটা খুব দুঃখের একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যেটাকে আমরা খুব যন্ত্রণা হয়। আমারও খুব কাছের এবং প্রিয় বন্ধু ছিল, কথা বলতাম সবসময়, তার সঙ্গে যোগাযোগও ছিল। সে হলো গায়ক জুবিন গার্গ। তার মৃত্যুটাও কিন্তু অনেকে রাজনীতিভাবে কিন্তু অনেকে রং চড়িয়েছেন। তার যে মৃত্যুর তদন্তের বিষয়টি আদালতে বিচারাধীন, তবু এবারের নির্বাচনে এই বিষয়টি কতটুকু প্রভাব ফেলবে মনে করছেন? কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে বলেছে যে বিজেপি এবার এখানে টিকতে পারবে না, মাঝখানে অন্য কোনো দল ঠিক ঢুকবে, এটাকেও রাজনীতি করা হয়েছে। এবার এই প্রভাবটা, এই বিষয়টার প্রভাবটা কতটা পড়তে পারে নির্বাচনে? জুবিনের স্বর্গত আত্মার প্রতি সম্মান জানিয়ে বলছি, খুব সুন্দর একটা কথা বলেছিল, পলিটিক্স না করিবা ভাই, আমায় নিয়ে তোমরা রাজনীতি করো না। মৃত্যুর পর যারা ওকে নিয়ে স্লোগান তুলছে এরা ওর পুণ্য স্মৃতির প্রতি অসম্মান জানাচ্ছে বলেই আমি বলবো। সত্যি দেখুন, ফার্স্ট ট্র্যাক কোর্ট হয়ে গেছে, যা সাধারণত হয় না। 90 দিনের ভেতরে একটা ইন্টারন্যাশনাল রেমিফিকেশন থাকা একটা এলিগেশনের চার্জশিট ফাইল করা হয়ে গেছে, চার্জ ফ্রেম হচ্ছে। এমত অবস্থায় এই জিনিসটাকে আবার স্ট্রিট করিডোরে স্ট্রিট ফাইট করা বা মিডিয়া ট্রায়ালের বিষয়বস্তু করা, এর মধ্যে আমি বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি। যারা করছেন ওদের মানসিকতার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করি, এবং আমি ভাবি যে জুবিনের সম্মানার্থে এই বিষয়টা নিয়ে পলিটিক্স করা উচিত নয়। একটা জিনিস যখন ন্যায়ালয়ে রয়েছে, রুল অব লর প্রতি সম্মান জানিয়ে আমরা আপাতত অন্তত এই বিষয়ে পাবলিক ট্রায়াল বা মিডিয়া ট্রায়াল করার থেকে বিরত থাকব। ঠিক ঠিক। এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্ত্রীর একাধিক পাসপোর্ট এবং অবৈধ সম্পত্তি নিয়ে অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেস চাইছে তদন্ত। এক্ষেত্রে বিজেপি স্ট্যান্ড কি? দেখুন, বিজেপির স্ট্যান্ড ইজ অ্যাবসলিউটলি ইমমেটেরিয়াল। বিজেপির কোন স্ট্যান্ড আছে বলেই আমি জানি না। হিমন্ত বিশ্ব শর্মা নিজে এই ব্যাপারে কিছু মতামত ব্যক্ত করেছেন। কিছুটা দেখুন, উনিও তো রক্ত মাংসের মানুষ, স্ত্রী পুত্র পরিবার নিয়ে যদি টান মারে কেউ, উনি নিশ্চয়ই একটু অনেক সময় একটু কথা অন্যভাবে বলেছেন, ওই খেড়াকে পেড়া বানিয়ে ছাড়বো,
আমি হলেও হয়তো এই ধরনের কথাই বলতাম। ওসব বিষয়ে যাবেন না। দেখুন, একজন নাগরিকের এগেনস্টে একটা রাজনৈতিক দল, জাতীয় রাজনৈতিক দল পাবলিক ফোরামে এলিগেশন এনেছে। এর প্রথম এলিগেশনটা ছিল, প্রথম এবং মুখ্য এলিগেশন ছিল ওই ভদ্রমহিলা রিনিকি শর্মা ভুইয়ার 3টা নাকি পাসপোর্ট আছে 3 দেশের পাসপোর্ট থাকার এই প্রথম অভিযোগটা ধোপে টেকেনি। 2 ঘন্টার মধ্যে পুরো ব্যাপারটা ডিনাইড হয়ে গেছে অন পেপারস, অন দ্য বেসিস অফ রেকর্ডস। এখন কংগ্রেস পার্টি আমতা আমতা করে বলছে, কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন, না উনার নামে অমুক অমুক ইয়ে আছে, অমুক সমুক। আরে ভাই, কোম্পানিটার নাম বলো, রেজিস্ট্রেশন বলো, আন্ডার হুইচ লো সেটা অপারেট করছে সেটা বলো, এর ডাইরেক্টর কি আছে কি না সবকিছু বলো। লাস্টলি ওরা বলছে রিনিকি শর্মা ভুইয়া নাকি ওই ওটার সাম শর্মা নামে একজন ম্যানেজার আছে। দেখুন, ন্যাশনাল পলিটিক্সে তুমি আছো, you are supposed to be a responsible opposition party. ভোটের ঠিক 3 দিন আগে তোমার এই ধরনের আচরণ তোমার নিজের ভোটারের উপরে কি মানসিক প্রভাব ফেলছে সেটা চিন্তা করুন। আমি কংগ্রেসের ভোটার নই, সবাই জানে। আমি কাকে ভোট দিই সেটা আমার বলার দরকার নেই, আমার বেশ আছে। কিন্তু আমি একজন ন্যাশনালিস্ট ভোটার, আমি কংগ্রেসকে ভোট দেইনি, দেবো না। কিন্তু তাও বলছি, কংগ্রেসকে নিজের স্বাধিকারে আমাদের দেশের প্রধান নৈতিক অপোজিশন পার্টি হয়ে থাকা উচিত। এদের এই আচরণটা কি ওদের নিজের যে দলীয় যারা সমর্থক ওরাই নিতে পারছেন? আমার কথা বাদ দিন। বিজেপি দল হিসাবে আমার মনে হয় না বিজেপি দলের কোনো স্ট্যান্ড থাকবে এসব নিয়ে। এটা একটা ব্যক্তিগত আক্রমণ করছে ওরা। একটা ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি একজন ব্যক্তিকে ওর পরিবারের সদস্যদের আক্রমণ করছে, এর মধ্যে পার্টি আসে না। এই আমার অভিমত। পুরোভাবে একটু অনুরোধ রাখবো, একটু যদি আপনি চেপে বসেন পেছনটা, তাহলে আপনার চেহারাটা পুরোটা আমি দেখতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। দৃষ্টি নন্দনের কোনো ব্যাপারটা আমার মধ্যে খুব একটা নেই, তাও আপনার অনুরোধ মানলাম। এবার পরের প্রশ্নে যাচ্ছি। 126 আসনের আসাম বিধানসভায় কয়টি আসনে জয়ের প্রত্যাশা করছে ভারতীয় জনতা পার্টি? বরাকভেলি সুইপ করবে 126 আসনে, সবটাই। দেখুন, আসামের ভোটার 5টা ভাগে বিভক্ত। ওকে, অ্যাসামিস হিন্দু, হ্যাঁ, অ্যাসামিস মুসলিম, হ্যাঁ, ইমিগ্রেন্ট মুসলিম, চা জনজাতি, হ্যাঁ, বেঙ্গলি হিন্দুস, ইনক্লুডিং বরাকভেলি ভোটার্স। আচ্ছা, ওকে, এই 5টা সমীকরণ হয় আসামে। হ্যাঁ, আমার যতদূর দৃষ্টি যায়, এই 5টা সমীকরণে একমাত্র মিয়া ভোটস যেটাকে বলে ইমিগ্রেন্ট মুসলিম ভোটার্স, ওরা মোটামুটি প্লাস মাইনাস 24টা আসন ওরা মোটামুটি কন্ট্রোল করে। আমি শুনেছি এর মধ্যেও পলারাইজেশন হয়েছে। আমি খুব বেশি যদি কনজারভেটিভ এস্টিমেট দেই আপনাকে, আমার হিসাবে 96 পোস্ট বিজেপি এবং এলাইড পার্টিস পাচ্ছে। বাহ, 96। আচ্ছা, 126-এর মধ্যে 96 আসন বিজেপি এবং এলাইড পার্টিস পাচ্ছে, এবং এটা খুব কনজারভেটিভ ভিউ, খুব কনজারভেটিভ ভিউ। আজকের দিনে আসামে যদি কোনো অ্যান্টি ইনস্টিটিউশনাল সেন্টিমেন্ট থাকেও, যেটা নাকি ভোটের ক্ষেত্রে খুব কাজ করে, কোনো ক্রেডিবল রাজনৈতিক পার্টি নেই, কোনো ক্রেডিবল রাজনৈতিক নেতা নেই আজকে আসামে যে বিজেপি বা হিমন্ত বিশ্ব শর্মার এই টিমকে সাকসেসফুলি একটা প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। বেশ বেশ সুন্দর বলেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এতটা সময় দিয়েছেন। আপনি শেষ, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। বলুন। আমি শেষ প্রশ্নটা করার আগে আমি আপনাকে বলেছিলাম একটু চেপে বসতে,
আপনি বলেছিলেন যে দৃষ্টিনন্দন এই বিষয়টা। স্যার, সৌন্দর্য কি শুধু চেহারা দিয়ে হয়? আপনার ভেতরের যে চেহারাটা, এইটা সুন্দর হলে সবটা সুন্দর। অসংখ্য Absolutely, ধন্যবাদ। কোনো ব্যাপার অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক আপনি ধন্যবাদ। এতটা অনেক সময় ধন্যবাদ দিয়েছেন। মীনাক্ষী। হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ মীনাক্ষী। অনেক ধন্যবাদ। ভালো নমস্কার আপনার সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনিও। ফলাফলটা আমরা ভোট গণনাতে দেখব, কে বসছে কে নামছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। এই ভোটের 3 রাজ্যের ভোটের যে দফা চলছে, নির্বাচন চলছে, সেই নির্বাচনের ফলাফল আমরা কিন্তু চৌঠা মে দেখব। এখানেই শেষ করছি আমাদের এই মুহূর্তের লাইভ। আবারও কিন্তু আসবো লাইভে, আপনারা কিন্তু চোখ রাখবেন নিউজ নাওর পর্দায়, এবং মোবাইল ফোনের, মুঠো ফোনের স্ক্রলেও কিন্তু নিউজ নাওটাই যেন থাকে, সেটাই আপনাদের কাছে আশা রাখবো। নমস্কার, শেষ করছি এই মুহূর্তের লাইভ।